নমস্কার, আমি দীপান্বিতা তাতান মাম্মার খেলাঘরে ও ভয়ের অনুভূতি নতুন একটা এপিসোডে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আজ শনিবার আর ঘড়িতে বাজে রাত্রি 9টা। আর রাত 9টা মানে আমি দীপান্বিতা যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা আপনাদের সাথে প্রত্যেক সপ্তাহে শেয়ার করে। আজ যে ঘটনাটা শেয়ার করব সেটা না একটা মাঠকে কেন্দ্র করে। তার আগে জানিয়ে নিই, যাদের কাছে সত্যিকারের কোনো ঘটনা আছে আর যা তোমরা চাও আমি সকলের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু অবশ্যই নিচে যাওয়া নাম্বারে আমাকে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো। তাহলে আপনাদের গল্প আমি আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের সাথে একটা শনিবার শেয়ার করব। চলো কথা না বাড়িয়ে কী ধরনের গল্প আজকে বলবো সবার আগে বলে রাখি, গল্পটা কিন্তু একেবারেই খোলা মন ও প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটার মধ্যে বিভৎস রকম ভয়াবহতা রয়েছে এবং একটা মর্মান্তিক হত্যালীলার পরে একটা মাঠ কিভাবে একটু একটু করে আশেপাশের লোকের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, সেই ঘটনাই আজ আপনি আমার গল্পে বা আমার এপিসোডে পাবেন। চলেন গল্পটি সাজান। 50-52 বছর আগেকার একটা এরিয়া। এখনকার যেরকম কলকাতা অনেকটা এই দিকটায় এসেছে, কিন্তু তখনকার দিনে না ওই ধরো দমদম, বড়বাজার, বউবাজার এই সমস্ত জায়গাতেই কলকাতা সীমাবদ্ধ ছিল। এত আপডেশন, তারপরে বলো এত গাড়ি ঘোড়া বা মানুষজনের ভিড় কিন্তু দক্ষিণ 24 পরগনার আশেপাশে ছিল না। ঘটনাটা দক্ষিণ 24 পরগনারই একটা জায়গা। তো যাই হোক, তা ওই রকমই একটা অনুন্নত অঞ্চল, যেখানে লোক আসতে গেলেও প্রায় তোমার 5-6 কিলোমিটার না হেঁটে আসতে হতো। মানে ধরো বাস স্ট্যান্ড যেখান থেকে, সেখান থেকে তোমাকে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পায়ে হেঁটে তারপরে জনবসতিবহুল এলাকা তুমি পাবে। তার থেকেও হয়তো বেশি পরিমাণে হাঁটা পথ পড়তো। তো যাই হোক, এইরকম একটা এরিয়ারই একটা প্রচুর বড় মাঠ ছিল। মানে ধরো তোমাকে বাসে যেখান থেকে নামিয়ে দিয়ে যাবে, তার থেকে তোমাকে প্রায় 1 ঘন্টা পায়ে হেঁটে ওই মাঠটাকে ক্রস করে তারপর ওই অঞ্চলে জনবসতি বহুল এলাকা পাবে। দৈনন্দিন দিনে যারা ধরো কলকাতার দিকে কাজে যেত বা দূরে কোথাও, বাড়ি থেকে দূরে কোথাও কাজে যেত, ওই এলাকার মোটামুটি লোকজনরা নয় মাছ চাষ আর নয়তো সবজি বা ধান চাষ করে জীবন কাটাতো। কিন্তু এক এক সময় তো কলকারখানাতেও লোক লাগে, বা ধরো ওই এলাকার মধ্যে কাজ করে আর উপার্জন হচ্ছে না, তো বেশিরভাগ মানুষই তখন যেত ওই এলাকার বাইরে। তা ওরা ওইভাবেই রেগুলার ডেলি প্যাসেঞ্জারই করতো। এইবার আসি ঘটনায়। একবার একটা মহিলা, যে ধরো এই দিককার লোক না, সে না ওই উল্টোডাঙ্গা, দমদম ওই দিকের একটু আপডেট এরিয়ার মহিলা ছিলেন। তা উনি না খুব একটা কুসংস্কার গ্রস্তও ছিলেন না। তা উনি এইখানে ওনার এক রিলেটিভের বাড়িতে আমন্ত্রণ পায়। তার কোনো একটা কারণে অনুষ্ঠান, পুজো বলো বা কিছু একটা অনুষ্ঠান ছিল, যে কারণে ভদ্রমহিলাকে নিমন্ত্রণ করা হয়। এবার নিমন্ত্রণ করা হয় তো গিয়ে করে দিয়ে নিমন্ত্রণ চলে এসছে। তো যেদিন এইখানে আসার কথা, সেদিন আনফর্চুনেটলি ওনার হাজবেন্ডের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়। তো ওনার হাজবেন্ড আসতে চায় না। তো ওই কী করেছে, এ তো নর্মাল সব জায়গায় ওই একটা ছেলে রয়েছে, 5 বছরের একটি ছেলে রয়েছে। তা উনি কি করে, যেখানে যায় মোটামুটি একাই যায়। তো উনি ডিসিশন নিল যে হাজব্যান্ড অফিস চলে যাচ্ছে, ঠিক আছে আমি ছেলেকে নিয়ে চলে যাব, দিয়ে থেকে পরের দিন ওর আমার হাজব্যান্ডকে নিয়ে আসবে। তো ও রীতিমতো সমস্ত কিছু রেডি টেডি করে 3টে-3:30-র মধ্যে ওই যেইখানে শেষ বাস নামে, বাস 5টা পর্যন্ত আসে, তারপরে কিন্তু আর বাস আসে না। তো উনি 3:30-র লাস্ট বাসের কিছু আগের বাসে চলে আসে। এসে দেখছে একটা অদ্ভুত কাণ্ড, যে বাস স্ট্যান্ডটা যেখানে বাস থামে আর কি, তার না আশেপাশে বহু লোক দাঁড়িয়ে রয়েছে, কেউ যায় না। অ্যাকচুয়ালি ওরা কি করতো, একসাথে 15 থেকে 16 জন হলে তারপরেই কিন্তু ওই পথে হাঁটতো, বাড়ির পথে। আর বাড়ির পথটা ছিল তোমার ওই ধানের আলা, দেখবে দুদিকে ধরো ধান চাষ হচ্ছে, মাঝখান দিয়ে সরু মতো ওই 2 পা যাবে এরকমই যাওয়ার মতো রাস্তা থাকতো, ওগুলোকেই আলা বলা হয়। ওই আলা ধরে বা ভেরির পাশ থেকেও, ভেরি মানে ধরো দুদিকে মাছ চাষ হচ্ছে, তার মাছ থেকে ওই রকম রাস্তা। তো ওই ধরনের রাস্তায় প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা হাঁটা,
ঠিক আছে। ওরা আসতো না, কারণ কারণ কি ওই যে মাঠটা ছিল, যে মাঠটা ওদের ক্রস করতেই হবে, বিশাল বড় একটা মাঠ, সেই মাঠটার একটা কোণে ধরো একটু বন জঙ্গল রয়েছে এবং শুয়োর থাকে, ঠিক আছে, শুয়োর লালন পালনের একটা জায়গা বা ঘাটাল, শহর ঘাটাল ছিল। ওইখানে না কিছু মানে এলাকার ধরো বদমাইশ, একটু নেশা ভান করে, একটু বাজে ধরনের ছেলেরা আর কি ওখানে রাত্রেবেলা হলে বিভিন্ন ধরনের নেশা ভান করতো। তা ওরা যারা রেগুলার প্যাসেঞ্জারি করতো, তারা না মোটামুটি ওই 5টা 5:30টার মধ্যে চলে আসতো, আর একা আসতো না, একসাথে সবাই মিলে আসতো। যেহেতু অনেক সময় না ওরা ছিনতাইয়েরও কাজ করতো, ধরো টাকা পয়সা কেউ কিছু নিয়ে আসছে, ওটা ওরা সবাই মিলে 5-4টে ছেলে যদি সবাই মিলে একজনকে ধরে, তো অবভিয়াসলি সে জিনিস দিয়েই দিতে হয়। সে যাই হোক, তা ওই যে মহিলাটা আসছে নিমন্ত্রণ রাখতে, সেই মহিলাটা কিন্তু এইসব বিষয়ে কিছুই জানতো না, ঠিক আছে। ও 2-1বার এসছে, হাজব্যান্ডের সাথে দিনে মানে এসছে, ঘুরেছে ফিরেছে চলে গেছে। ওর কাছে এই ব্যাপারগুলো একেবারেই অজানা। তো ও দেখছে যারা বাস থেকে নেমেছে তারা না ওখানে দাঁড়িয়ে আছে, গল্প করছে, চাটা খাচ্ছে। তা ওর কি মনে হতো যে এরা এত টাইম নষ্ট করছে, তার থেকে দরকার নেই, আমি একা একাই চলে যাই। তো ও যেই গেছে, তো কিছু লোক বলছে, আচ্ছা দিদি আপনি যাচ্ছেন কেন? বলছে না, আমার এতক্ষণ দাঁড়িয়ে এখানে সময় নষ্ট করলে হবে না, আমি চলে যাই, আপনারা অপেক্ষা করুন, পরের বাসে আসেন, তারপর আপনারা যাবেন। তো যাই হোক, ও ওর মতো চলতে থেকেছে। এইবার একটা বাচ্চাকে নিয়ে ওই রকম দুর্গম পথ যেতে যেতে প্রায় অনেকটা রাত হয়ে যায়, ঠিক আছে। এবার ওর সাথে পরে ওই যেই সমস্ত লোকগুলো আর কি পরে এসছে, তারাও বড় আগিয়ে চলে যায়, কিন্তু ওর ওইখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7টা বেজে যায়, তখনও ওই মাঠে। এইবার ওরা মা ছেলেতে বিভিন্ন ধরনের, ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের কথা ভোলাতে ভোলাতে নিয়ে যাচ্ছে। এবার ওই যে ওদের যে এলাকাটা পড়তো, ওই এলাকাটা কিন্তু ওই শোরঘাটাল যেখানে আড্ডাখানা, তার পাশ থেকেই যেতে হতো। তো ওরা যখন ওই পাশ থেকে যাচ্ছে, ওই মদ্যপ অবস্থার ছেলেগুলো ওই মেয়েটির আওয়াজ শুনতে পায়। শুনতে পেতে ওরা বেরিয়ে আসে। মেয়েটি বেশ দেখতে শুনতে খুব সুন্দর, 26-27 বছরের একটা মহিলা। ওরা না ওনাকে দেখে কুমতলব জাগে। তো ওরা কি করে, ওই মহিলাটাকে জোর জবরদস্তি ভীষণভাবে নির্যাতন করে এবং তাকে খুব বাজেভাবে রেপ করে তার বডি পার্টস কেটে তাকে হত্যা করে। এমনকি তার ওই 5 বছরের ছোট ছেলেটিকে ওরা ছাড়ে না, ছেলেটিরও গলা কেটে মানে মুন্ডুটা আলাদা করে দেয়, বডি থেকে মুন্ডুটা আলাদা করে দেয়। এবার ওরা এই সমস্ত কাজ করে দিয়ে তো চলে যায়। পরদিন সকালে যখন লোক দেখতে পায়, দেখে যে একটা মহিলার লাশ পড়ে আছে, যার ভার্জেনা থেকে মানে বা গোপন অঙ্গ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বডির বিভিন্ন পার্টস, মানে আমার বলতেও ভীষণ রকম খারাপ লাগছে, ওই যে খাদ্য নালী বা কিছু এইগুলো কোনো যন্ত্রের সাহায্যে বলো বা কোনো রডের সাহায্যে টেনে টেনে বের করেছে। এমনকি ওর ওই গোপন অঙ্গের মধ্যে মদের বোতল ঢুকিয়ে রেখেছে এবং বাচ্চা ছেলেটার মাথা থেকে গলা থেকে মাথা আলাদা করে, মাথা এক জায়গায় পড়ে আছে, বডি এক জায়গায় পড়ে আছে, আর বাচ্চার চাক চারদিকে রক্ত। বাচ্চাটার হাতে একটা কমলা লেবু, হয়তো সে কমলা লেবুটা খাওয়ার জন্য বা নিয়েছে হাতে করে, সেই মুহূর্তে ওদের সাথেই মানে বাজে দুর্ঘটনাটা ঘটেছে। আর এমনকি মহিলাটার স্তন যুগলও পর্যন্ত কেটে ছড়িয়ে ফেলেছে, হাত পায়ের নখগুলো পর্যন্ত তুলে, চারিদিকে রক্তগুলো সারা রাত থাকায় জমে গেছে, মাছি পিঁপড়ে ঘিরে ধরেছে, ঠিক আছে। যাই হোক, একটা বিভৎস ধরনের ঘটনা ঘটলো। কিন্তু তৎকালীন পুলিশ খুব তৎপরতার সাথে এসেছিল, অনেক তদন্ত করেছে, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে ওখানে উনি না শাস্তি দিতে পারেনি। মানে ওরা যে এত নৃশংসভাবে ওদেরকে হত্যা করলো, এর বদলে কিন্তু কারোর সেই রকম কিছু শাস্তি হলো না। তো ঠিক আছে, এই ঘটনাটা সময়ের সাথে সাথে মানুষ ভুলতে থাকে। কিন্তু সমস্যা হয় কি, যখনই না ওই মাঠের আশেপাশ থেকে খুব একটা লোক যেত না, আমি বললাম তো ওর আশেপাশে বাড়িঘর নেই, তো প্রথম বছর 10-15 কেউ কিছু রিলেটই করতে পারেনি। কিন্তু পরবর্তীতে ওই মাঠের লাগোয়া একটা বাস স্ট্যান্ড আর একটা বাজার হয়।
এবং মাঠের পাশে ছিল একটা বিরাট পুকুর, যেই পুকুরের জল কিন্তু কখনো শুকোতো না। তো এবার আসি বাজারে। তো বাজার যেটা ছিল তার ব্যাক সাইডটা ছিল ওই মাঠ লাগোয়া, মানে ধরো বাজারের যাবতীয় নোংরা আবর্জনা বা ওদের যে ওয়াশরুমটা, ওটা তো খুব একটা ক্লিন থাকে না, তো ওই যাই হোক ওই ওয়াশরুমটাও পর্যন্ত ছিল ওই মাঠের লাগোয়া। আর তার পাশে ছিল একটা বাসের, মানে ধরো যে সমস্ত বাসগুলোতে অ্যাক্সিডেন্ট হয়েছে বা অনেক সময় কি পুড়ে গেছে দুর্ঘটনার কারণে, সেই সমস্ত ভাঙাচোরা বাসগুলো ওখানে স্টোর করে রাখা হতো মাঠের এক সাইডে। তো যাই হোক ওই আর ঠিক বাজারের পাশে ছিল ওই বড় পুকুরটা। তো ওই পুকুরটার চারপাশ থেকে ছিল বাবলা গাছ, অনেকে খৈফল গাছও বলে, আমার জানা ছিল না যে খৈফল গাছটা বাবলা গাছ, আমার একজন বলেছে। সে যাই হোক, ওই গাছের মধ্যে মানে সব বাচ্চারা টুকটাক গাছে উঠে খেলতো, বা পুকুরের জলটা বেশ স্বচ্ছ থাকায় ওই যারা মোটামুটি বাজার করতে আসতো তারা ওখানেই চান ধান করতো। তো একদিন ওই রকমই বাজারে একজন চান্দান, মানে বাজারের একটা মহিলা 7-8 বছরের একটা ছেলেকে নিয়ে আসতো রেগুলার। ও মায়ের সাথে সাহায্য করার পর ওই মাঠে খেলতো, আরও সব বাচ্চাদের সাথে খেলে ওই চান ধান করে আবার মায়ের সাথে বাড়ি ফিরে যেত। তো একদিন ওই রকমই বাজারে এসছে, মা বাজারের কাজ করছে বা সবজিপাতি বিক্রি করছে, তাই ছেলেটা মাকে বললো, মা আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু খেতে দাও। তো ওর মা কী করেছিল, কয়েকটা পরোটা বানিয়ে নিয়ে এসেছে, তো সেখান থেকে একটা পরোটা ছেলেটিকে দিয়েছে। সে পরোটাটা ও ঘুরছে ফিরছে খাচ্ছে, খেতে খেতে ওই বাবলা গাছে উঠেছে। ওই পুকুরের পাশে বললাম বাবলা গাছ রয়েছে, ওই বাবলা গাছে উঠে বসে বসে পরোটাটা খাচ্ছে খাচ্ছে। ওটার লাস্ট যে বাইটটা থাকে, ধরো এইটুকুনি মতো বাইট বাকি রয়েছে, ওই বাইটটা মুখে দিয়ে ও কী করেছে, পুকুরে চান করবে বলে লাফ কেটেছে। আরও 2-4 জন কিন্তু ওখানে চান করছিল, ওরা দেখেছে যে ও লাফ কেটেছে। কিন্তু অদ্ভুত বিষয়, ও লাফ কাটার পর না যে জলে নামলো তারপরে যে উঠবে, ও কিন্তু আর ওঠেনি। এইবার তো ওরা বলছে, কিরে ও উঠছে না কেন, ডুবে ডুবে গেল নাকি? এবার সবাই মিলে খোঁজ খোঁজ খোঁজ, ছেলেটা তোমার মিনিমাম 12টার সময় ওই জলে নেমেছে, সন্ধে 5টা বেজে গেছে, তবুও ছেলেটিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভৎস ধরনের কান্নাকাটি, পুলিশ এসছে, ওই যারা জলের নিচে গিয়ে খোঁজাখুঁজি করে তারা এসছে, কিন্তু কেউ কোথা দিয়ে বাচ্চাটাকে খুঁজে পায় না। এবং যারা ওই জলের মধ্যে গিয়ে খুঁজছিল, তার মধ্যে একজন লোক ছিল, সে না একটু ওই তন্ত্র বা টুকটাক জানতো, মানে এই বাচ্চাদের ঝাড়িয়ে দেওয়া, নজর দোষ কাটানো, এই সমস্ত কিছু জানতো। ও তখন কি করলো, বলছে ঠিক আছে আমি খুঁজছি বলে, যত যেখানটা ধরো গাছটা, তার থেকে প্রায় তার পুরোটা উল্টো দিক, প্রায় ধরো কম করে হলো 100 মিটার অপোজিটে অপোজিটে সে গেছে, গিয়ে কি সমস্ত মন্ত্র পড়ে হঠাৎ করে বলছে, এই বাচ্চাটা এখানে আছে, তোরা 1-2 জন না, একসাথে সবাই আয়, মানে 5-7 জন আয়, বাচ্চাটা এখানে আছে, ওইভাবে তুলতে পারবি না। যখন সবাই মিলে তুলছে, ওরা খেয়াল করেছে যে পুকুরের নিচে দেখবে কাদা থাকে, নরম কাদা, ওই কাদার মধ্যে বাচ্চাটার এতটা গলা, দেখতে হয়তো পাচ্ছে না, বাচ্চাটার এতটা গলা ঢোকানো। যাই হোক, ওরা সবাই মিলে টেনে বাচ্চাটিকে বার করেছে। যখনই বার করেছে, দেখছে বাচ্চাটার না মাথাটা পুরো এরকম লেটকে গেছে, মানে কি ওর ঘাড় ফাড় হয়তো ভেঙে গেছে, এরকম একটা অবস্থা। তো ওরা কি ভাববে যে বাচ্চাটা মারাই গেছে। কিন্তু অদ্ভুত বিষয়, ধরো যখন ওই বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যাওয়া হলো, ছেলেটি ঠিক হয়ে গেল, মানে সে বেঁচে তো ফিরলো, কিন্তু ওর মাথার একটা রোগ দেখা দিল, মানে ও ধরো কাউকে চিনতে পারছে না, ও সারাক্ষণ ওই গাছের ওখানেই বসে থাকতো। যাই হোক, ওর বাকি জীবনটা ওই গাছের আশেপাশে বা পুকুরের আশেপাশেই কেটেছে। অনেক ডাক্তার বদ্যি দেখানোর পরেও ঠিক হয়নি, ও ভুলভাল কথা বলতো, হাসতো, আর ওই গাছের আশেপাশেই ঘুরতো। যাই হোক, এই হলো একটা ঘটনা ওই মাঠকে কেন্দ্র করে। এইবার আসে দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটা কিরকম না, ওই যে মাঠের পাশে একটা জনবসতি স্থাপন করা হয়। কিরকম জনবসতি, বাজার থাকলেও বাজারটা না যখন উঠে যেত তখন কিন্তু এরিয়া আবার ফাঁকা হয়ে যেত। ফাঁকা হয়ে যাওয়া মানে বিভিন্ন বাজে মানুষের উৎপাত, বিভিন্ন ক্রাইম হওয়ার উপদ্রব। প্রথমত একটা ক্রাইম তো ওই মাঠকে কেন্দ্র করে হয়েই গেছে। তো ওই জিনিসগুলো রক্ষা করার জন্য কিছু মানুষকে, ধরো 25 থেকে 30 জন ফ্যামিলিকে ওই মাঠ লাগোয়া একটা এরিয়ায় বসতি স্থাপন করে দেয় ওইখানকার লোক।
তা ওখানকার যখন ওরকম বসতি স্থাপন হলো, তো ওইখান থেকে একজন লোক রেগুলার যাতায়াত করতো। আগে যেরকম বললাম বেশ 1-1.5 ঘন্টা হেঁটে আসতো, কিন্তু তখন সেই মানে অত দূর থেকে হেঁটে আসতে হতো না। তখন বাস স্ট্যান্ড অনেকটা কাছে এগিয়ে এসছে, যেহেতু প্রায় ধরো তার 15-16 বছর পরের কথা বলছি, 15-16 বছরে একটা এলাকায় যথেষ্ট উন্নতি হয় আর কি। তো যাই হোক, ওই যখন কাছে এসে গেছে সেই সময় ওরা ওই লোকটি রোজ ওই মাঠের উপর দিয়ে যাতায়াত করতো, ঠিক আছে। ওই মাঠ দিয়ে গেলে ওদের যেতে মাত্র লাগতো 10 মিনিট, আর রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে যদি যেত তার সময় লাগতো কম করে হলেও পৌনে 1 ঘন্টা মতো তো লাগতোই, আমাকে যত দূর বলেছে 1.25 ঘন্টা মতো লাগতো। তো যাই হোক, ওই রকম রাস্তা একদিন ওই লোকটি কাজে গেছে, কাজবাজ করে ফিরতে ফিরতে ওর না বাস থেকেই নেমেছে প্রায় রাত 11টা বেজে গেছে। এবার অতটা রাত্রির হয়ে গেছে, এবার ও ফিরবে কি করে? আশেপাশে দেখছে আর কেউ নামলেও না এই দিকে কেউ যাবে না, মানে তারা তো অন্যদিকে অন্য পাশে ওদের হয়তো বাড়ি, তারা ওই দিকে যাবে, উনি যে এলাকায় থাকে সেই দিকটাই কেউ যাবে না। আর ওনার বাড়ি যেতে গিয়ে সেই শোরঘাটালটাও পড়ে, আর তার শোরঘাটালের ঠিক রাস্তাটার উপর, ধরো এখানে শোরঘাটাল মাঝ দিয়ে একটা রাস্তা আছে, তার এই চাত্তরটায় রয়েছে জঙ্গল, কিছু লোক চাষাবাদ করে, জায়গা উঁচু করে চাষাবাদ করে, একদিকটা জঙ্গল আর বড় অশ্বত্থ গাছ একেবারে লাগোয়া, ঠিক আছে, একদম মিশিয়ে গাছটি হয়েছে, খুব বড় না, ছোটই গাছ হয়ে আছে। তো যাই হোক, উনি ভাবলো যে আমি এখন 1.25 ঘন্টা ঘুরে ঘুরে যাব, তার থেকে ভালো আমি মাঠের পথ দিয়ে হু করে চলে যাচ্ছি। মানে উনি টুকটাক শুনেছিল যে মাঠটা খুব একটা ভালো না, ওই যখন করে ওই বসতিগুলো ওরা স্থাপন করে, কিছু কিছু মানুষের না ঘরের বাথরুমটা ছিল ওই মাঠের দিক করে। তো রাত্রেবেলা রাত বিরাতে যদি কেউ বাথরুমে যেত, অনেক সময় শুনতে পেত কোনো বাচ্চা খুব কাঁদছে, বা কোনো মহিলা মানে আর্তনাদ, ভীষণভাবে আর্তনাদ করছে, আর ওই কখনো বাচ্চারা বলছে মা আমাকে মেরে ফেললো, বাচ্চা এরকম বিভিন্ন ধরনের হালকা ফুলকা মানে অপ্রীতিকর কথাবার্তা অনেকে শোনে। তাই সেটা লোকটা জানে, ও অনেকে অনেক রকম কথা বলে, এইসব ঘটনা ঘটেছে বলে হয়তো তাদের মনে একটা ভীতি রয়েছে। তো যাই হোক, ওরা এটাকে উনি একেবারে মানে পাত্তা না দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, মাঠের রাস্তা দিয়ে। উনি ঠিক 11:10 থেকে 15-তে উনি একজ্যাক্ট মনে হচ্ছে, তখনকার দিনে না ওই মানে ঘড়ির কাঁটার মধ্যে রেডিয়েট থাকতো, ওগুলো দিয়ে দেখে নিয়ে উনি রাস্তায় হাঁটা শুরু করেন। 10 মিনিটের রাস্তা, উনি হাঁটছে বিড়ি খেতে খেতে হাঁটছে। আবার দেখছে না বেশ অনেকক্ষণ হলো, তো কই এখনো তো পৌঁছালাম না, বা দেখতে পাচ্ছি ওখানে লাইট জ্বলছে বা ওইটাই আমাদের এরিয়া, কিন্তু যেতে শেষ করতে পারছি না। টাইম দেখছি প্রায় বাজে 11:15। বলছে 10 মিনিটের রাস্তা, ওই 1 ঘন্টা, প্রায় 1.25 ঘন্টা আমি হাঁটছি, কি ব্যাপার হলো, আমি পৌঁছালাম না কেন? এবার যে আমি হয়তো অত বড় মাঠ তো হয়তো দিক ভুল করে অন্যদিকে চলে গেছে। এবার উনি ডিসাইড করে যে যেই দিকে লাইটগুলো রয়েছে আমি সেইগুলোর দিকেই যাব, যাতে আর রাস্তা ভুল করে এদিক ওদিক না যায়। আবারও উনি হাঁটতে থাকে, আবার বেশ কিছুক্ষণ পর দেখছে না, ও ঘুরে ফিরে সেই মাঠের মিডিলেই চলে আসছে। ও যত চাইছে মাঠ থেকে বেরোতে, ও কিছুতেই মাঠ থেকে বেরোতে পারছে না। এই পর যে ও ফিল করতে পারলো যে মনে হচ্ছে আমার সাথে কোনো খারাপ জিনিস হতে পারে, যখনই এই জিনিসটা ও ফিল করলো, সেই সময় ও খেয়াল করছে যে মনে হচ্ছে যেন পেছন থেকে কেউ হেঁটে আসছে, অনেক লোক না কিন্তু 2-1 জনের পায়ের আওয়াজ আসছে। শুকনো ঘাসের উপর হাঁটলে দেখবে একটা আওয়াজ হয়, আর চারদিকে যখন একেবারে চুপচাপ নিস্তব্ধ, তখন তো আওয়াজগুলো আমরা শুনতেই পাই, বা ভয়ের ভেতরে হলেও আমরা পাই, ঠিক আছে। এবার ওই উনি হাঁটছে, পেছনে যারা আসছে তারা ওর পেছন পেছন হেঁটে আসছে। যত হেঁটে উনি এগিয়ে যাচ্ছে, পেছনের আওয়াজগুলো কিন্তু তত কাছে এগিয়ে আসছে। কিন্তু উনি শেষ পর্যন্ত কি করলো, উনি দাঁড়িয়ে পড়লো। এবার উনি দাঁড়িয়ে আছে, যে পেছনে যে আসে এখন তার সাথে কথা, উনি কিন্তু পেছনে তাকায়নি, ওনার যেন ডাউট ফিল হয়েছে পেছনে তাকালে আমি ভালো কিছু দেখবো না। তো যদিও কেউ মানুষ হয়ে থাকে, সে তো আমি যদি দাঁড়াই সে তো আর দাঁড়াবে না, সে আগিয়ে চলে যাবে, তারপরে আমি তার সাথে যাবো। সে দাঁড়ালো, পায়ের আওয়াজও দাঁড়িয়ে গেল।
এবার ওনার মনে ভীষণ রকম ভয় আসছে, উনি ভাবছে যে হয়তো আমি আমার বাড়ির লোককে আর দেখতেই পাবো না। উনি তখন কি করলো, একটা মানে উপস্থিত বুদ্ধি কাজে লাগালো। সেটা কিরকম, উনি আরেকটা বিড়ি ধরালো, ধরিয়ে টাইম দেখলো প্রায় তোমার বাজে 1:30 মতো। উনি কিন্তু 10 মিনিটের রাস্তা 1:30 বেজে গেছে, 11টা থেকে হাঁটছে, মানে কতটা টাইম উনি হেঁটেছে। উনি পুরো ঘেমে, ওনার ফুল স্ট্যামিনা একেবারে শেষ। উনি কি করলো, এক জায়গায় দাঁড়ালো, দাঁড়িয়ে বিড়ি ধরিয়ে চারপাশে টয়লেট করলো। অনেক সময় বলা হয় যে টয়লেট যদি তুমি করে দাও তাহলে কিন্তু খারাপ শক্তিরা তোমাকে আক্রমণ করতে পারে না। আর আগুন ধরালে তো এমনিতেই অনেকে বলে যে নেগেটিভ শক্তি কাছে আসে না। তো উনি একের পর এক বিড়ি ধরাচ্ছে আর ওই সার্কেলটার মধ্যেই বসে আছে, বসে ভগবানের নাম করছে। এইদিকে বাড়ির লোক তো চিন্তা, এতক্ষণ হয়ে গেল আসলো না কেন। তো ওনার যে ওয়াইফ ছিল উনি তখন ভাবে যে হতেই পারে যে ও মাঠের রাস্তায় আসতে গেছে আর কোনো না কোনো বিপদে পড়েছে। ওনার বাড়িতে অনেকগুলো ছেলেরা ছিল আর কি, ভাইটাই, সবাই মিলে এবার না ওরা টর্চ নিয়ে গেছে, কিন্তু ওই যে অশ্বত্থ গাছের যে সীমানাটা, মানে তারপরেই মাঠটা শুরু হবে, ওরা ওইখানটা গিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। ওরা কিন্তু এগোতে পারছে না, ওরা ভয় পাচ্ছে এতটাই যে এগোতে পারছে না। আর ওই জায়গাটায় যে গেছে না, প্রচণ্ড রকমের ঠান্ডা, ঠিক আছে, ওই জায়গাটা সব সময়তেই ঠান্ডা থাকে, গাছের জন্য হোক বা যে কোনো কারণে হোক, ওই শোহর ঘাটালের পাশটা ভীষণ রকম ঠান্ডা থাকে। তো যাই হোক, ওরা গিয়ে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থাকার পর ওখান থেকেই চিৎকার করে ওনার নাম ধরে ডাকছে যে তুমি আছো কি না। বেশ কিছুক্ষণ পর উনি আওয়াজ দেয় যে হ্যাঁ আমি মাঠের মাঝখানে আছি, আমাকে বাঁচাও, নাহলে এরা হয়তো আমাকে মেরে ফেলবে। তো যাই হোক, তখন এরা দ্রুত ওনার কাছে যায় টর্চ নিয়ে, তারপরে ওনাকে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে ওনার কাছ থেকে এই সমস্ত ঘটনাগুলি ওরা জানতে পারে। এবার আসছি তৃতীয় ঘটনায়, মাঠটাকেই কেন্দ্র করে। ঘটনাটা মানে ঘটনাটা কিরকম, যে একটা পরিবার তার মেয়ের বিয়ে দেয়, বেশ দূরে বিয়ে দেয়, এবং সেখানে ওই মাঠ লাগোয়া একটা এরিয়ায় বিশাল বড় মেলা হতো, সেটা হলো জামাই ষষ্ঠীতে। তো ওই বন্ধুটি তার মানে ওই যে জামাই, সে তার এক বন্ধুকে ওই জামাই ষষ্ঠীর মেলা দেখানোর উদ্দেশ্যে, এবং শ্বশুরবাড়িতে যেহেতু একটু গ্রামের অঞ্চলে, তো ওই অঞ্চলে কিভাবে জামাইদের আপ্যায়ন করা হয় এই রকম কিছু দেখানোর উদ্দেশ্যে ঘোরাতে নিয়ে আসে। সকলে মিলে সেই মেলায় যায়, মেলায় গিয়ে উপভোগ করে, এবং যখন রিটার্ন আসার সময় ওরা কি করেছে, একটা ভুল করেছিল, ওরা টর্চ লাইট নিয়ে যায়নি, এবং রিটার্ন আসার যে পথ, ওই যে বললাম ঘুরে ঘুরে মাঠের পাশ দিয়ে ঘুরে যাওয়ার রাস্তা আছে মাঠের মিডিল দিয়ে। তো যখন ওই ভ্যানের মধ্যে সবাই উঠছে, তো একজন বেশি হয়ে গেছে, মানে একজন নিলে আর উনি আর ভ্যানটা নিয়ে যেতে পারবে না, ঠিক আছে, ওভারলোডেড হয়ে যাবে। তা ওই যে ছেলেটি ছিল যে ঘুরতে গেছে, সে একটা ইয়াং, ওই 20-25 বয়সে একটা যুবক ছেলে। তা সে বলছে তোমরা ভ্যানে করে বেরিয়ে যাও, আমি হেঁটে হেঁটে চলে যাব। তো জামাইও বলছে ঠিক আছে, তাহলে তুমি আর আমি একসাথে হাঁটবো বলেও বাচ্চা কাচ্চা যারা ছিল তাদেরকে ভ্যানে করে পাঠিয়ে দিয়েছে। ওদের আর টর্চ লাইটও কিন্তু নেই। ওরা এবার মাঠ দিয়ে হাঁটা শুরু করেছে, বিভিন্ন গল্প করছে, হাঁটছে হাঁটছে। হঠাৎ ওদের দুজনের মনে হচ্ছে পিছন থেকেও বেশ কিছু লোক আসছে, একজন না 5-7 জন লোক আসছে। ওরা জানে এই মাঠের রাস্তা দিয়ে সবাই যেরকম যায় যাচ্ছে যাচ্ছে, পিছনের লোকগুলো কিছুতেই না সামনে আসছে না। হলো, আবার ওরা হাঁটছে। তার কিছুক্ষণ পর দেখছে দূর থেকে, স্পষ্ট ঠিক না, দূর থেকে লোক যাচ্ছে, ঠিক আছে। ও ওই তখন ওই জামাই কি করলো, বলছে কে গো, কে যাচ্ছে, গ্রামের দিকে এরকম হয়, কে গো কে যাচ্ছে, আমি অমুক বাড়ির জামাই, তোমরা কোথায় যাও, এরকম কিছু কথা জিজ্ঞাসা করেছে। ওরা কিন্তু কোনো আওয়াজ করলো না, ওরা পাশ দিয়ে বেরিয়ে গেল। আবার কিছুক্ষণ পর এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছু কিছু ছায়ামূর্তি বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা এদের সাথে কোনো রকম কথা বলছে না। এবার না জিনিসটা একটু অপ্রকৃষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এত লোক কোথা দিয়ে যাচ্ছে, মানে জনের পর জন, কালো 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 ছায়া শুধু এগিয়ে যাচ্ছে। ওরা তখন বুঝতে পারে না না কোনো গন্ডগোল আছে। ওরা কি করে, পায়ের জোর বাড়ায়। এবার যখন পায়ের জোর বাড়ায়, ছায়াগুলো যে যাচ্ছিল পেছনে আসা, তাদেরও পায়ের জোর বাড়ায়। এরা জোরে হাঁটে, একটু জোরে হাঁটে, ছায়ারাও সেম জোরে হাঁটছে, জোরে। এইবার ওরা দৌড়চ্ছে, ছায়াগুলোও দৌড়চ্ছে,
মানে সে একটা বিভৎস ধরনের ভয়ের ব্যাপার। দিয়ে তখন ওই যে ওর বাড়ির লোকে যে যারা পাঠিয়েছিল, বাড়ির লোককে যখন পৌঁছায় তখন বলে হ্যাঁ জামাইরা ওই রাস্তা দিয়ে আসছে, ওই রাস্তা তো একদম ভালো না। সঙ্গে সঙ্গে ওরা টর্চ লাইট নিয়ে টিয়ে প্রায় একসাথে 7-8 জন ছেলে বেরিয়ে আসে ওই মাঠ থেকে ওদেরকে উদ্ধার করবে। তখন দেখছি ওরা ওরকম দৌড়ে দৌড়ে আসছে। তো তখন বললো যে হ্যাঁ আমরা পেছনে এরকম আওয়াজ শুনেছি, এরকম হয়েছে। তো বলে এই মাঠে রাত্রেবেলা তো কেউ যায় না, টর্চ লাইট ছাড়া তো অসম্ভব ওই মাঠ থেকে বেরোনো। আর আপনারা শুধু প্রথম নয়, এরকম প্রচুর মানুষ ওই মাঠ থেকে রাত্রেবেলা আসার পথে এরকম ছায়ামূর্তি দেখতে পেয়েছে আর বিভিন্ন আওয়াজও শুনতে পেয়েছে। আর একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হলো ওই যে দ্বিতীয় ঘটনায় যে লোকটার কথা বললাম না, যে মিডিলে বসেছিল চারদিকে টয়লেট করে, উনি যখন ওখানে বসে আছে উনি রীতিমতো দেখতে পাচ্ছে যে একটা বাচ্চা ছেলের ছায়া ওর পাশ থেকে ঘুরছে। আর কাজ আমি জাস্ট বলছি, দেখুন আমার মানে গুজবামগুলো মানে দাঁড়িয়ে যাচ্ছে। ওই শ্যাডোর মানে সার্কেলের চারপাশ থেকে দৌড়াদৌড়ি করছে, রানিং, যেমন লাড্ডু করে না, লাড্ডুর মতো এরকম এরকম ঘুরছে। তো যাই হোক, ওই জিনিসটা আমি মিস করে গেছি, যেহেতু ওই শোনা গল্প তো অনেক মনে রাখতে হয় আমার। হ্যাঁ, আবার গল্পে চলে আসি, খেয়েই হারিয়ে ফেলি আমি মাঝে মাঝে। এবার ওই ছেলে বা জামাই বা জামাইয়ের বন্ধু তো সব ভালোভাবেই উদ্ধার হয়ে যায়, ওদের খুব একটা ক্ষতি হয়নি। এবার আসছি শেষ পার্ট, যেটা একটু কিন্তু ভয়ানক হতে চলেছে। তো ওই ঘটনার আরো 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 ধরো আরো 10 বছর পর, ঘটনাটার প্রথম সূত্রপাত কিন্তু 50 থেকে 52 বছর আগে, আমি কিন্তু প্রথমেই বলছি জিনিসটা কিন্তু অনেক বছর ধরে চলেছে। এবার আসছে শেষ পার্ট, যেটাও আজ থেকে প্রায় ধরো তোমার আমার জন্মের আগে না হলেও আমি তখন হয়তো 2-4 বছরের মেয়ে, তখন ঘটেছিল, বা তার থেকেও আগে হতে পারে। এবার ঘটনাটা বলি। তারপরে কি হলো, এইভাবে একটু একটু করে জনবসতি হলো। যখন জনবসতি হলো, ওই যে শহরখানায় ছিল, ওই শহরখানায় যে কেসটা ঘটেছিল ওটা নিয়ে না সবাই মোটামুটি কম বেশি জানতো। আর এই যে মাঠটা যে হন্টেড সেটার কথাও জেনে গেছিল। ওখানে কিছু ছেলে পেলে আছে আর কি, যারা ওই যে ঘটনাটা ঘটিয়েছিল তাদেরই রিলেটিভ, ঠিক আছে, বলো ধরো ছেলে বা কাকা, এরকম দাদু নাতি, অনেক সম্পর্কে লতায় পাতায় ওরা ওদের রক্তের সম্পর্কের কেউ ছিল। তো ওরকমই 4-5টা ছেলে ওই ঘটনাটা শোনার পর বলে আচ্ছা ঠিক আছে আমরা ওইখানে যাব, গিয়ে দেখি কি হয়, এক্সপিরিয়েন্স করবো, ভূতের এক্সপিরিয়েন্স করবো। তো একদিন ওরা ডিসাইড করে যে অমুক দিনে আমরা ওই মানে ওই যে শোরঘাটালে একটা রুম আছে যেখানে একটা বৃদ্ধ লোক দেখাশোনা করতো, উনি থাকতো, তো ওইখানে আমরা থাকবো। ওখানে যায়, এবার বৃদ্ধ লোককে বলে তুমি চলে যাও, আজকে রাত্রে এখানে থাকবো। তো বৃদ্ধ লোকটি অনেক অনুনয় বিনয় করে যে দেখো বাবা, এখানে অনেক কিছু দেখা যায় শোনা যায় যেটা তোমরা হয়তো নিতে পারবে না, তোমরা রাতে থেকো না, তোমরা সারাদিন আনন্দ করো, চলে যাও রাত্রে। এবার ওদের জায়গাটা কিন্তু ওই যে সমস্ত ছেলে তাদেরই মধ্যে যে কোনো একজনের সম্পত্তি। তো ওরা তখন খুব বাজেভাবে গালাগালি কিস্তি করে দিয়ে ওর বুড়োটাকে, বয়স্ক লোকটাকে বের করে দেয়। আমরা থাকবো, তোমার অত জ্ঞান দিতে হবে না, আমার বাবার জায়গায়, এরকম বিভিন্ন ধরনের আলফাল কথা বলে ওদেরকে বের করে দেয়, ওনাকে বের করে দেয়, উনি চলে যায় কোথাও একটা। এবার ওরা সারাদিন আনন্দ ফুর্তি করে, রাত্রেবেলা প্রচুর মদ খায়, মানে সারাটা সন্ধ্যা মদ টদ খেয়ে পুরো একাকার কাণ্ড। এইবার রাত তখন হবে হয়তো ওই একটা কি একটা 1:30 এরকম আশেপাশে, 12টা-1টার টাইম। এবার ওর মধ্যে দিয়ে একটা ছেলের টয়লেট পায়, ঠিক আছে, ও বাইরে টয়লেট করতে চায়, মানে ওই বাইরে বলতে কি যেখানে ওই বড় অশ্বত্থ গাছটি একসাথে রয়েছে ওইখানে যায় টয়লেট করতে। মাঠ, সামনে মাঠ, পুরো অন্ধকার, কিচ্ছু নেই, বড় অশ্বত্থ গাছ, তার পাশে রয়েছে উঁচু করে একটা এরিয়া যেখানটা টুকটাক চাষ হয়, আর বাকি যেই বড় অশ্বত্থ গাছের পেছন দিকটা শুধু জঙ্গল, বড় বড় গাছ, আর ঝিঝি পোকা ডাকছে, ওর মতো টয়লেট করছে। কিছুক্ষণ পর না ও টর্চ নিয়ে গেছিলো, টর্চ ফেলে ধরো এখানে টয়লেট করছে, একটু টর্চ ফেলে একটু চত্বরটা আলো হয়েছে, টয়লেট করছে। হঠাৎ ওই আলো যেই আলো এরিয়াটা হয়েছে, ওই আলো এরিয়াটাই দেখছে প্রথমে একটা, তারপরে একটা, দুটো বাচ্চার পা এসে দাঁড়ালো। ও
হঠাৎ করে বাচ্চার পা চোখটা কচলে নিয়ে আলোটা উপরে তুলেছে। যেই আলোটা উপরে তুলেছে দেখছে বাচ্চাটা একটা ছোট্ট হাফ প্যান্ট পরেছে, ছোট ছেলে হাফ প্যান্ট পরেছে, একটা গেঞ্জি পরেছে, তারপর যেই মুখের দিকে তাকাতে গেছে গলাটা আছে মাথাটা নেই। মানে মুন্ডুহীন একটা বাচ্চা ছেলে ওর সামনে এসে দাঁড়িয়েছে। যখনই ওই জিনিসটা ও দেখেছে, দেখে ওখানেই গো 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 করে আওয়াজ করতে করতে অজ্ঞান হয়ে গেছে। এবার ওর বন্ধুরা শুনতে পেয়েছে, একটু নেশাভান কেটেছে, শুনতে পেয়েছে, বা অনেকক্ষণ ধরে আসছে না, তো বলছে বাবারে 10-15 মিনিট হয়ে গেল আসছে না কেন, কেমন একটা আওয়াজও করছিল, নিশ্চয়ই মদের নেশায় পড়ে রয়েছে রাস্তার মধ্যে, চল গিয়ে দেখে আসি বলে ওরা সবাই মিলে বেরিয়েছে। বেরিয়ে এদিক ওদিক নাম ধরে ডাকছে, হঠাৎ করে দেখছে যে ওই বড় শত গাছের নিচে ও পড়ে রয়েছে। আর মাথাটা না, আমি বলেছি যেহেতু ওখানটা ওই শোরঘাটা, তো জল টলের ভীষণ মানে পরিমাণে ব্যবহারে না ওই মাটিটা না একটু নরম ছিল, ওই নরম কাদা মাটির মতো ওর মাথাটাকে গজলে দিয়েছে। ওকে যেই তুলেছে দেখছে সারাটা মুখ কাদা মাখা, আর ও হাত পা না এরকম এরকম বেঁকে গেছে, মানে হাতের এই আঙুল ফাঙুল এরকম বেঁকে গেছে। ওকে তাড়াতাড়ি ওরা নিয়ে গেছে, ভেবেছে হয়তো কোনো দড়া টড়া পড়েছে, কোনো মানে মির্গি রোগ ফোগ উঠেছে হয়তো। ঘরে নিয়ে গেছে, নিয়ে হাত পা ভালো করে মুছিয়ে টুচিয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে। কেউ নিচে, ওকে একটা খাট ছিল, খাট না তোমার চৌকি মতো ছিল, চৌকির মধ্যে শুয়েছে, আর বাকি সবাই নিচে নিচে শুয়েছে। এবার দেখছে কিছুক্ষণ পর ও না উঠে বসেছে, শটা উঠে বসে সে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, এরকম করে কাঁদি না আমরা, এরকম বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, বলছে আমার ছেলেটাকে মেরে দিল, ওরা পাষণ্ড বাজে লোক, আমার ছেলেটাকে মেরে দিল, আমাকেও মেরে দিল। বলতে বলতে ওর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে, গ্যাজার মতো বেরোচ্ছে, ওরা সবাই ঘিরে ধরেছে, এই তোর কি হলো কি হলো, যেই ওরকম ঘিরে ধরেছে সবাই মিলে, ওনা শুয়ে পড়েছে। শুয়ে পড়ে বিশ্বাস করবে না, ওই ছেলে প্রায় ধরো ওজন কম করে হলেও 55 থেকে 60 কিলো ওজনের একটা ছেলে বিছানায় শুয়ে ঠিক বেড থেকে এতটা উঠেছে, উঠছে নামছে, উঠছে নামছে, আর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে, ঠিক আছে, আর হাত পা গুলো এরকম আঙুলগুলো হয়ে আস্তে 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 বেঁকে যাচ্ছে। ওরা তো ওটা দেখে মানে ভাবছে যে রোগ হলো না কি হলো, কিছু বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে উপরে চাল ছিল তোমার কি বলে ওটাকে, এবং সেই মুহূর্তে উপরে চাল ছিল টালির, ওর উপরে বড় বড় ইট, যেটা মাঝখান দিয়ে দুভাগ করলে ওই রকম বড় বড় আধখানা ইট ধুম ধুম করে পড়ছে, ওইদিকে পড়ছে ইটগুলো, এইদিকে ছেলেটা ওই রকম বেঁকে টেকে একটা বিভৎস চিৎকার কান্না দিয়ে একটা বিভৎস রকম করছে। অন্যদিকে শোর যেগুলো ছিল প্রায় 20-25টা, তারা তারস্বরে চিৎকার করছে ভয়েতে, মানে পশুরা তো সবকিছু বুঝতে পারে, ওরা তারস্বরে চিৎকার করছে, আর বাইরে কখনো হাসি কখনো কান্না, কখনো কেউ হাও হাও করে হাসছে, কখনো কেউ বুক ফাটা আর্তনাদ করে চিৎকার করে উঠছে। এবার ওরা এই সমস্ত দেখে আর নিজেদেরকে ঠিক রাখতে পারেনি, অতগুলো ছেলে, ওরা সাহস পাচ্ছে না যে বাইরে যাওয়ার, কারণ বাইরে গেলে এত বড় বড় সাইজের ইট পড়ছে যে হয়তো একটা ইট মাথায় পড়লে মাথা ফেটে যাবে, টালির চাল ভেঙে ইট ঢুকতে শুরু করেছে। ওরা বিভৎসভাবে চিৎকার চেঁচামেচি কান্না করছে, এমনকি ওই যে পাশে লাগোয়া যেই বললাম 20-25টা ফ্যামিলি, তারা কিন্তু সব শুনতে পাচ্ছে, তাদেরও ক্ষমতা নেই তাদেরকে গিয়ে বাঁচানোর, এতটা তারাও ভয় পেয়ে গেছে। এবার যখন বহুক্ষণ ধরে এরকম কান্নাকাটি চলছে, ওরা কি করেছে, অত বড় বড় ইট পড়াতে না ও দাঁড়িয়ে থাকতে পারছে না, তো মাথায় পড়বে, চাল তো পুরো ফাঁকা হয়ে গেছে ইট মারতে মারতে। ওরা খাটের নিচে ওই চৈকির নিচে 4-5 জন সবাই মিলে গুতোগুতি করে ঢুকেছে, আর ওই যে গোঙাচ্ছিল সে উপরে ওরকম গোঙাতেই আছে, মুখ থেকে গ্যাজলা ফ্যাজলা বেরোচ্ছে। এইবার যখন দেখেছে প্রায় 1.5-2 ঘন্টা ধরে ওই রকম কান্নাকাটি, কেউ কেউ ফিড হয়ে যাচ্ছে, এরকম করছে, কান্নাকাটির আওয়াজ যখন শুনতে পেলো ওই আশেপাশের লোকগুলো, তখন ওরা ডিসাইড করলো যে না, ওরা হয়তো ওইভাবে থাকলে বাঁচবে না, মরে যাবে ছেলেগুলো। তখন ওরা সবাই মিলে ডিসাইড করলো যে চলো ওদেরকে উদ্ধার করতে হবে। তখন ওরা অনেক আলো মশাল, তারপরে হারিকেন, তারপরে লাইট, টর্চ লাইট টাইট নিয়ে প্রায় 20-25টা ছেলে সবার বাড়ি থেকে একটা একটা করে ছেলে নিয়ে ওই উদ্দেশ্যে গেল, ওই ঘাটালের উদ্দেশ্যে গেল।
গিয়ে দেখছে তখন আর কোনো আওয়াজ টাওয়াজ নেই, ঠিক আছে, অনেকটাই শান্ত হয়েছে। দেখছে পুরো উঠুন বা পুরো এরিয়াটা শুধু ইট, ইটের উপরে পা দিয়ে যেতে হবে। এত আধখানা ইট, এত আধখানা ইট আসা সম্ভবই না, কোথা থেকে আসবে অত ইট। ওরা যাই হোক ওই ইট পেরিয়ে যখন ঘরে ঢুকলো তখন দেখছি ওই ছেলেটার মুখ থেকে গ্যাজলা ট্যাজলা বেরিয়ে ও অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর নিচেও এক দুজন অজ্ঞান হয়ে গেছে। আর যারা মানে জ্ঞান ছিল তাদের সবাইকে একসঙ্গে ডেকে জল টল দিয়ে ওদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। এবং তারপরে ওই বৃদ্ধটি আসে, এসে বলে যে হ্যাঁ এরকম কখনো আমার সাথে হয়নি, আমি বলেছিলাম তোমাদের ওখানে একটা বাজে কিছু আছে, খারাপ কিছু আছে, কিন্তু এর আগে এইরকমভাবে হয়নি। একটা কারণেই হতে পারে, কারণ আজ থেকে ধরো 25-26 বছর আগে একটা মর্মান্তিক রেপের ঘটনা ঘটেছিল এই মাঠকে কেন্দ্র করে, এবং তোমাদেরই পূর্বপুরুষ সেই ঘটনাটা ঘটিয়েছিল। আইনের ফাঁক ফকরে তারা তো বেঁচে গেছে, কিন্তু আজ তোমাদেরকে ওই মা আর ছেলের পেদাত্তা সুযোগে পেয়েছে, মানে কি বলে তাদের এরিয়ায় পেয়েছে, তো ওরা কিছুতেই তোমাদেরকে ছাড়বে না। এই হয়তো তোমাদের মেরেই ফেলতো যদি এরা না যেত। আমি এই কারণেই তোমাদেরকে বারবার করে বারণ করছিলাম যে ওখানে রাত কাটিও না। এবার দেখো তোমাদের কি মানে পরিস্থিতি দেখতে হলো। তো তখন ওর মধ্যে কিছু ছেলেরা একটু মানে জিনিসটাকে অনেকটা রিলেট করতে পারলো, বা এতটা খারাপ একটা জিনিস হয়েছে দুটো মানে মাসুম মহিলা বা ইনোসেন্ট একটা বাচ্চা শিশুর উপরে, ওদের না খুব জিনিসটা টাচি লাগলো, হার্ট টাচিং লাগলো। তো তখন ওরা পরের দিন একটা ব্রাহ্মণের কাছে যায়, গিয়ে আলাপ আলোচনা করে, সমস্তটা বলে। তো বলার পর বললো ঠিক আছে ওই মাঠটা তো এরকম করে ফেলে রাখলে কোনো দিন আবার একটা খারাপ কিছু হয়ে যেতে পারে, যেহেতু ওরা অতৃপ্ত আত্মা, ওদের শান্তির প্রয়োজন, ওদের মুক্তির প্রয়োজন। তো তখন বললো ওই মাঠে একটা শান্তি সংস্থান যজ্ঞ করা হবে, যার ফলে ওদের আত্মা শান্তি পাবে এবং মাটিকেও মানে শুদ্ধি করা হবে আর কি। তো সমস্তটাই করা হয়। তারপরে আর কেউ কখনো ওই মাঠে ভয় পায়নি। তারপরে ওই মাঠটা প্রায় বিগত আরও 7-8 বছর তো ওই রকম অবস্থায় ছিল। তারপর ধীরে ধীরে ওই বন জঙ্গল সাফ হয়, হয়ে এখন ওই এলাকা চেনার মতো না, ঠিক আছে, বড় বড় কমপ্লেক্স হয়েছে, বা বাজার হাট দোকানপত্র অনেক বেড়ে গেছে। তো যাই হোক এই ছিল আমার আজকের একটা ভয়ানক মর্মান্তিক ঘটনাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার কিন্তু পাশে থাকবেন। আগেও বলেছি আবারও বলছি, আপনাদের কাছে যদি এরকম কোনো রকম ঘটনা থাকে আমাকে কিন্তু অবশ্যই পাঠাতে পারেন, যাতে আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে সেগুলো শেয়ার করি। আর গল্পের শেষ করার আগে একটা বিশেষ ঘোষণা, সেটা হলো আমার চ্যানেল কিন্তু কোনো রকম কুসংস্কার বা ভীতিকে প্রশ্রয় দেয় না, শুধুমাত্র ঘটনাগুলি উপভোগ করার জন্যই শুনবেন, মনোরঞ্জন করার জন্যই শুনবেন। কোনো রকম কুসংস্কারকে বা মনের ভীতিকে প্রশ্রয় কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি না। তাহলে আজকের ঘটনা আর আজকের এপিসোড দুটোই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবেই আমায় ভালোবাসা দিয়ে যাবে। নমস্কার।